আমার লাইফে সবথেকে বড় আফসোস, আমি কেন ইন্টারমিডিয়েটে প্রথম থেকে এসিএস পাইলাম না। প্রশ্ন করব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নরমাল ক্লাস এন্ড প্র্যাকটিক্যাল ক্লাস? এখানে একটা কথা বলি, আমি কিন্তু সিটি ওয়ানে ম্যাথে ফেল করছিলাম, এটা আমি প্রথমে বলি না, আমার লজ্জা লাগতেছিল। কোন জিনিসটা স্পেশালি তোমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করছে? আমার ইমোশন। আমার ধারণা যে আমি যদি প্রথম থেকে এসিএসটা পাইতাম, বুয়েটে চান্স পাওয়ার কেউ আটকাইতেই পারতো না। কলেজে ফার্স্ট রেজাল্ট খারাপ হলে ওটা টেনশনের কিছু নাই, সব কি করে ফেলা যায়, কভার করে নেওয়া যায়। এটা আমি অপর ভাষা থেকে শিখছি, আমি এজন্য অনেক গ্রেটফুল। তোমার মনে হয়েছে যে এটা না হইলেও ভালো হইতো? বলে না, আমি এসএসসি ক্লাস করছি, ওইখান থেকে সব কমন আসে, আমি ওইখানেই পড়ি। যাক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে 24 ব্যাচের এমন একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে যাচ্ছি যে একাধারে অনেকগুলো জায়গায় চান্স পেয়েছে, যার চুয়েটে পজিশন ছিল 478তম, কুয়েটে পজিশন ছিল 2551তম, যে ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে সেখানে তার পজিশন ছিল 2816তম, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে হয়েছে 17তম, যার বুটেক্সে পজিশন ছিল 425তম, যার এমআইএসটিতেও চান্স হয়েছে এবং বুয়েটের প্রিলিতেও হয়েছিল। আমরা আজকে সেই কথা বলবো মালিহা ইসলামের সাথে। মালিহা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড অনেক পরিশ্রমের পর এই যে এত রেজাল্ট, অ্যান্ড আমাদের এই জিনিসগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে যে একটা স্টুডেন্ট সে এত জায়গায় চান্স পাইছে, অ্যান্ড সে আমাদের সাথে অনলাইনে পড়েছিল এবং সামনাসামনি আমাদের সামনে আছে। তো এতগুলো রেজাল্টের মাঝখানে আমি যতটুকু জানতে পারলাম, মালিহা তুমি বললে তুমি ঢাকা ইউনিভার্সিটিকে চুজ করেছো, অ্যান্ড এখন তুমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছো। সো তোমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, রাইট? ক্লাস শুরু হয়েছে এবং মোটামুটি 2 or 3 উইকস ক্লাস হয়ে গেছে। তো তোমাদের ইউনিভার্সিটি এবং তোমার ডিপার্টমেন্ট এটা নিয়ে আগে একটু বলো, একটু শুনি যে কেমন যাচ্ছে ক্লাস। প্রথমে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, একদম নতুন একটা পরিবেশ, কলেজ লাইফ থেকে আসছি, এখন তখন মনে হতো যে কিভাবে থাকবো এখানে, কেউ নাই, আমার ফ্রেন্ড নাই, কি করবো এখানে। কিন্তু এখন মনে হয় যেন এরাই মনে হয় আস্তে আস্তে ফ্যামিলি হয়ে যাচ্ছে। এখনো ওরকম না, বাট আস্তে আস্তে মনে হচ্ছে যেন সবাই আপন হয়ে যাচ্ছে। আর ঢাকা ইউনিভার্সিটির সব থেকে ভালো জিনিস যেটা, চারপাশে খালি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি ফ্যাসিলিটি, চারপাশেই ফ্যাসিলিটি। আমার সাঁতার শেখার খুব ইচ্ছা ছিল ছোট থেকে, যেহেতু ঢাকায় বড় হয়েছে, শেখা হয় নাই। আমাদের ডিপার্টমেন্টের ঠিক সামনে সুইমিং পুল, সো ওইটাও ইচ্ছা পূরণ হবে। আর আমি কালচারালের নাম দিয়েছি, বড় হওয়ার পরে আমি কখনো কালচারাল অনুষ্ঠানে নাম দিইনি, বাট আমাদের 27 জুলাই একটা প্রোগ্রাম হবে, জুলাই প্রোগ্রাম, সেখানে আমি কবিতা আবৃত্তি দিচ্ছি। তারপরে ধরেন আমার বিতর্ক শিখার অনেক ইচ্ছা, আমাদের বিতর্ক শিখার একটা জায়গা আছে, ওখানে আমি সাইন ইন করবো ইনশাআল্লাহ প্রোগ্রামটা। মানে আমাদের চারপাশে এত অপরচুনিটি যে ওইখানে কারো আসলে ভালো না লাগলেও ভালো লাগে। হ্যাঁ, মানে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো স্কুল কলেজ লাইফে একদমই ছিল না, বাট সেটা তুমি এখন এখানে পূরণ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। ভেরি নাইস। ক্লাস তো শুরু হয়েছে, ডিপার্টমেন্টের ক্লাস তো শুরু হয়েছে, তো ম্যাথমেটিক্সে আসা এন্ড এখন সেখানে পড়াশোনা কেমন মনে হচ্ছে, কেমন লাগছে এই জার্নিটা? এখন তো আসলে প্রথম সবকিছু একটু ইজি আছে, মানে একদম ইন্টারে আমরা যেরকম পড়ছি তার থেকে হালকা একটু কঠিন, বা কনসেপ্ট গুলো হয়তো আর ডিপ থেকে জানতেছি, যেটা ইন্টারে ভাবতাম যে আচ্ছা এটা তো হয়, এটা তো রুলস, বাট এখন বুঝি রিজনটা জানতে পারতেছো। হ্যাঁ, এখন ওইটাই আছে, ইন্টারের জিনিসগুলো ডিপ থেকে জানতে। আচ্ছা, এখন কি মনে হয় না একটু যে ইন্টারে যদি ওই জিনিসগুলো জানতাম? না, এখন মনে হয় না, কারণ হচ্ছে আমি রাকিব ভাইয়ের ক্লাস। ও আচ্ছা, তো এই প্রশ্নটা করাটাই অবান্তর। তার মানে ইন্টার থেকেই এই জিনিসগুলো বেস তোমার তৈরি হয়ে আসছিল, বিকজ তুমি এসিএস এর ম্যাথমেটিক্স ভাইয়াদের কাছে ক্লাসগুলো করছো। আচ্ছা, তো আমরা তো অনেক গল্প করব, আমি একটু তোমার একদম স্টার্টিং থেকে একটু আসি। তোমার স্কুল কোনটা ছিল, কলেজ কোনটা ছিল, এগুলো তুমি যদি একটু বলতা। আমার স্কুল ছিল কর্মীডালা হাই স্কুল এন্ড কলেজ, এবং আমার কলেজ ছিল বিএফ শাহিন কলেজ ঢাকা। আচ্ছা, তো তুমি স্কুল কলেজ তোমার ঢাকাতেই ছিল। এখন এই স্কুল লাইফ থেকে কি তোমার ইচ্ছা ছিল, যেহেতু তুমি বুয়েটের প্রিলিতে তোমার হয়েছে, তার মানে তোমার প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং ই ছিল? হ্যাঁ। তো তোমার কি স্কুল লাইফ থেকে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল নাকি? না, কখনোই না। আমি ভাবতাম আল্লাহ, ইঞ্জিনিয়ারিং এ এত পড়াশোনা, এটা কি কোনো মানুষ করতে পারে নাকি? এত ম্যাথ, এত কিছু। ম্যাথ ভালো লাগতো, কিন্তু এত কঠিন ম্যাথ তো কখনো করিনি। তারপরে আমি যখন এই ভার্সিটিতে কলেজে ওঠার পরে, কলেজে যখন উঠছি, তখন আমি প্রথম ভাবতাম কি যে ঢাকা ইউনিভার্সিটি লাস্টে যদি যে বারান্দায় যদি একটা সিট দেয়, তাও আমি খুশি, তাও দেখতে পাইলাম। বাট তারপরে যখন আস্তে আস্তে হাফ ইয়ারলির পরে এসএস এর সাথে যখন পরিচয় হওয়া শুরু করছে, ভাইয়ারা সবাই দেখে বুয়েটে দেখে না, আমিও ইঞ্জিনিয়ার হব। বুঝতে পেরেছি। তাহলে স্কুল লাইফে তাহলে তোমার এম ইন লাইফ কি ছিল? আমরা তো সবাই ডাক্তার। আচ্ছা, মেয়েদের ডক্টর, ছেলেদের ইঞ্জিনিয়ার, এটাই সব। আচ্ছা, এবং এম ইন লাইফে ছোটবেলায় মনে হয় তাহলে রচনা তো ডাক্তারও লিখছো, রাইট? আচ্ছা, তো ডাক্তার ইচ্ছা ছিল। তাহলে
তোমার স্কুল লাইফের পড়াশোনার ব্যাপারে যদি একটু বলতা, যে স্কুল লাইফে তুমি কিভাবে পড়াশোনা করছো, প্রাইভেট কোচিং বা এটা কিভাবে গিয়েছিল তোমার? স্কুল লাইফটা আমার ছিল সব থেকে ভালো, কারণ হচ্ছে আমার স্কুল লাইফটা ছিল আমার লাইফে একটা ট্রানজিশন পিরিয়ড। আচ্ছা। কারণ আমি ক্লাস 5 পর্যন্ত একদম ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার রোল থাকতো 40-50 এরকম, খুব বাজে বাজে রোল থাকতো। আম্মু বলতো যে তুই যদি কোনোদিন ভুলেও যদি রোল 1 থেকে 20-এর মধ্যে আনতে পারো, আমি তোকে হচ্ছে ফুলের মালা দিয়ে বরণ করে বাসায় আচ্ছা। ঢুকাবো, এরকম বলতো। তো আমি হচ্ছে পরে ক্লাস 6-এ হলো কি যে আমার নতুন একটা ফ্রেন্ড হয়েছে, সেই ফ্রেন্ড হচ্ছে অন্য স্কুল থেকে আসছে। আসার পরে এখন না আমার ওর সাথে এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ও তখন সি শাখায় ছিল, তো আম্মু বলতো কি যে ও যখন হচ্ছে একবার পরীক্ষা টরীক্ষা দিবে, ভালো রেজাল্ট করবে, ও তো এই শাখায় চলে আসবে, তখন ও আর তোমার সাথে কথা বলবে না। তখন আমি ভাবতাম আল্লাহ তখন আমাদের ও পাত্তা দিবে না, তাহলে হচ্ছে আমি একটু ভালোভাবে পড়ি, তাহলে মনে হয় আমাকে পাত্তা টাত্তা দিবে। তো তখন একটু ভালোভাবে পড়ে দেখছি কি আমার রোল একদম 4 হয়ে গেছে, 40 থেকে 4। মাশাআল্লাহ। তো এটা দেখে তো মনে হচ্ছে যে না তাহলে আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, তো তারপরে আমি এমন পড়ালেখা শুরু হয়েছে যে এখন আমি অনেকদিন পড়ালেখা না করলে আমার নিজেরই ভালো লাগে না। এটা 5 থেকে 6 এ ওঠার সময়? না, 6 থেকে যখন 7 6 থেকে 7 ওঠার সময় তুমি কি একটা স্কুলেই তোমার পুরো কাটিয়েছো? ভেরি আমি, নাইস। আমার বড় বোন, আমার ছোট বোন, আমরা সেম স্কুলে। তোমরা কয় ভাই বোন? 3 বোন। 3 বোন, আচ্ছা। তোমার আগে একজন বোন আছে এবং তোমার পরে আরেকজন বোন আছে? হ্যাঁ, আমার বড় বোন ডাক্তার এবং আমার বড় বোনের হাজবেন্ড ডাক্তার। ও আচ্ছা, যার কারণে হচ্ছে ডাক্তার হওয়ার মানে একটা ইয়েটা মাথার মধ্যে ছিল। ডাক্তার হওয়ার জন্য একদম পাগলামি ছিল, ওর তো ইন্টার পর্যন্ত ছিল, আমার তো এসিএস আসার কারণে পাগলামিটা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা না আচ্ছা। থাকতো। যাক যাক, যেটাই হোক, আল্লাহ আসলে মানুষের রিজিক যেখানে রাখে সেখানেই আসলে দিন শেষে ঘুরে ফিরে আসতে আমার মনে হয়। হয় যে না, আসলে এই ইঞ্জিনিয়ারিং লাইফটাই আসলে আমার, কারণ আমার এখন মনে হয় যে ম্যাথমেটিক্স এগুলো আসলে অনেক ফান, অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে যেটা আমার স্কুল লাইফ কলেজ লাইফে ভয় লাগতো, কলেজ লাইফে ম্যাথ ভয় লাগতো। আচ্ছা, তো তুমি স্কুলে তুমি পরীক্ষা দিলা, তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনাটা কিভাবে শুরু করছো এটা যদি একটু বলতা, একদম ফ্রম দ্য বিগিনিং অ্যাজ এ এসএসসি 24 ব্যাচ। আমি তো এসএসসি তে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমার স্কুলে আমি অনেক ভালো স্টুডেন্ট এখনো তুমি অনেক ভালো স্টুডেন্ট। তারপরে আবার কাহিনী ছিল মাঝখানে, সবই শুনবো। যখন হচ্ছে আমি কলেজে উঠি, তো এখন একদম নতুন একটা পরিবেশ না, যদি আমি বাসায় থেকে ক্লাস করতাম, কিন্তু ওই যে আমাদের 2টা পর্যন্ত ক্লাস হইতো, প্রথম দিকে মনে হতো যে প্রতিদিন যাওয়া লাগবে, তো প্রতিদিন যাইতাম। আর 2টা পর্যন্ত ক্লাস করে ওইখানে তো নতুন নতুন পরিবেশ মানিয়ে নিতে পারতাম না। তোমার মাঝখানে একটু আটকাই, তোমার তো কলেজ বললা হচ্ছে বিএফ শাইন কলেজ, আচ্ছা, আর তোমার বাসা কোথায় ঢাকা? খিলক্ষেতে। তো খিলক্ষেত থেকে কিন্তু বিএফ শাইন কলেজ জাহাঙ্গীর গেটের এই ডিসটেন্সটা আসা কিন্তু একটু ভালোই, ভাই 1-1.5 ঘন্টার মতো অনেক সময় টাইম লেগে যায় জ্যাম পড়লে। 1-1.5 ঘন্টা লাগেই, কারণ লোকাল বাসে আসতে হতো তখন। এর 1-1.5 ঘন্টা অনেক কম সময়। কলেজ চুজ করার ব্যাপারটা তোমার কাছে মানে এত দূরে তখন ভুল হয়েছিল, কিন্তু আমার ভুলটা শুধরাইতে পারছিলাম আমি, সেটা ছিল আমার একটা ব্লেসিং। তার কারণ ছিল আমাদের যে ক্লাস টিচার, উনি ছিল আমাদের কলেজের একমাত্র ক্লাস টিচার, যে আমাদেরকে বলে দিয়েছিল তোমাদের যদি মনে হয় যে কলেজে আসলে তোমাদের কষ্ট হচ্ছে, পড়তে পারতেছো না, অ্যাডমিশনে তোমরা পিছিয়ে যাবে, তাহলে তোমরা আইসো না, তোমাদের প্রেজেন্ট আমি দিয়ে দিব। উনি আমাদের থেকে কোনো জরিমানা নেয় নাই, কোনোদিন কিচ্ছু বলে নাই যে আসো না কেন না কেন। উল্টা অন্য কেউ যখন বলতো, উনি এসে আমাদেরকে ডিফেন্ড করে মানে সেফ রাখার ট্রাই করতো। এই কারণে আমার পড়ালেখাটা বুঝতে পেরেছি। তার মানে তোমার একটা সাজেশন থাকবে একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে, যে আমি যদি এখন আবার কলেজে ভর্তির সময়টাই ফিরে যাই, তাহলে আমি সব সময় ধারে কাছে কলেজে ভর্তি হবো, কারণ কলেজে কখনোই অ্যাডমিশনের পড়ালেখা আগায় না। আর আমাদের কলেজের পড়ালেখাটার মেইন রিজনটা কিন্তু থাকে আমরা অ্যাডমিশনে একটা ভালো জায়গায় চান্স পাওয়া। প্রত্যেকটা এটা আসলে আমার মনে হয় একটা কলেজে ভর্তি হওয়া স্টুডেন্টের একটা জিনিস মাথায় রাখা দরকার, কলেজ লাইফটাকে কিন্তু বলা ইন্টারমিডিয়েট, রাইট? ইন্টারমিডিয়েট মানে কি? ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী একটা দশা, ইন্টারমিডিয়েট দশা। তার মানে হচ্ছে এই টাইমটাই তোমাকে ডিফাইন করে দিবে তোমার ফিউচারটা কোথায় যাবে। অর্থাৎ তুমি এখন স্কুলেও নাই, তুমি এখন ইউনিভার্সিটিতেও নাই, তুমি এখন কলেজে মধ্যবর্তী পর্যায়ে আছো। তো কলেজ লাইফের শুরু থেকে কিন্তু মাথায় এটা ঢুকানো দরকার যে আমি কোথায় চান্স পাবো। যে জিনিসটা কিন্তু অনেকে ডিসিশন নেয় তার এইচএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা হয়ে যাওয়ার পরে, এবং তখন সে মাত্র 3 থেকে 4 মাস টাইম পায়। এই টাইম কিন্তু এনাফ না। আরেকটা জিনিস, তোমরা এইমাত্র মালিহাপুর সাথে কথা বলতে বলতেই যেটা জানলা, যে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের উচিত সবসময় নিজের ধারে কাছে কোনো একটা কলেজকে চুজ করা। ঢাকায় এসে পড়াশোনা করব, ড্রিম কলেজে পড়বো, এর থেকে বেটার নিজের এলাকার আশেপাশের একটা ভালো কলেজে ভর্তি হওয়া, কারণ এখন অনলাইনের যুগ। এই ব্যাপারে কথা বলতে আমি মালিহার কাছে আসবো। মালিহা, তুমি ফার্স্ট ইয়ার তো তুমি কলেজে ভর্তি হওয়ার পরে তারপরে কলেজের সাথে কলেজ প্রাইভেট লাগতো কিনা বা অনলাইন, কিভাবে এই জিনিসগুলো? প্রথমে যখন ভর্তি হয়েছে, এখন যেহেতু এসএসসি তো প্রাইভেট পড়ে আসছে, তো মনে হয়েছে যে আচ্ছা এবার একটা প্রাইভেটে ভর্তি হতে হবে।
তো এখন যদি কলেজে ভর্তি হই তাইলে আমার বাসায় আসতে 5টা বাজবে, 5টা বাজে বাসায় এসে আমার শরীরে একদম এনার্জি থাকবে না যে আমি একটু পড়বো। তাই আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমার এলাকাতেই টিচার নেই। আমার এলাকাতে প্রবলেম হচ্ছে এখানে ম্যাথ টিচার খুব একটা পাওয়া যায় না, বায়োলজি তো এখানে কেউ পড়েই না খুব একটা টিচারের কাছে। আর হচ্ছে ফিজিক্সের ভালো টিচার আছে, উনি এখন পর্যন্ত আমার মেন্টর, উনি হচ্ছে ওই একজনকেই পাইছি আমি। কেমিস্ট্রিরও ভালো টিচার নেই। এখন আমার তো পড়ে গেছে এক সমস্যা, এখন আমি কোনো রকমে ধাক্কা ধুক্কা পড়ে টরে হাফ ইয়ারলি না ফার্স্ট সিটিটা পর্যন্ত আসছি। ফার্স্ট সিটিতে হইলো কি আমার ম্যাথের মার্কস এত বাজে এত বাজে, আর সব সাবজেক্ট বাজে আছে কিন্তু ম্যাথেরটা বেশি বাজে হয়ে গেছে। হ্যাঁ লজ্জা হয়ে গেছে। ফার্স্ট সিটি মেবি 2 থেকে 2.5 মাস পরে, হ্যাঁ 2 থেকে 2.5 মাস পরে হয়। আর আমাদের ফার্স্ট ইয়ার কিন্তু 6 মাসের ছিল। তো এরপরে হচ্ছে আমার যখন হাফ ইয়ারলিটা হইলো তখন মনে হলো যে আয় হায় আমার তো একদম বিধ্বস্ত অবস্থা, এটা তো কোনোভাবে আমি চান্স পাবো না। আর আমি এর আগেও এসএস এর যে পডকাস্টগুলো দেখছি ওইখানে দেখছিলাম যে ভাইয়া পুরা করতো কি ইন্টারের প্রথম থেকে প্রিপারেশন অ্যাডমিশনের জন্য পড়তো, হ্যাঁ তারাই হচ্ছে চান্স পাইতো। তো এই জিনিসটা আমাদের এসএস এর ভাইয়ারাও কিন্তু বারবার বলে, তো আমিও সেটার জন্যই ট্রাই করতাম। কিন্তু আমি একা যখন পড়ি অ্যাডমিশনের কিছু আমি বুঝিও না, আর আমার মনে হয় আমি মনে হয় সব পারি, কিন্তু আমি পরে পরীক্ষার হলে কিছু পারি না। তো এই জন্য হচ্ছে যখন হাফ ইয়ারলি রেজাল্ট দিল তখন তো হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম আমার তো এত বাজে অবস্থা, বিশেষ করে ম্যাথ আমার তখন সব থেকে খারাপ অবস্থা। আমি বললাম এখন তো আমি ম্যাথে ফেল করবো, এখন আমার কি করা যায়? তো তখন হচ্ছে ও আমাকে বললো যে আমি তো তখন এসএস প্রথম প্রথম শুরু হয়েছে, ও বললো যে অভিদাদা নামে একজন আছে, উনার ক্লাস করতে পারো, উনার ক্লাস অনেক মজা করে করায়। উনি তখন একটা ডায়লগ অনেক বলতো যে আমি কঠিন কিছু পড়াই না, কিন্তু আমি যা পড়াই তার বাইরে কিছু আসে না। এটা অভিদাদা একটা বিখ্যাত ডায়লগ, এটা এখনো পর্যন্ত প্রযোজ্য। হ্যাঁ এখন ক্লাস তো হয় না এই জন্য জানি না। তো এটা বলতো, তো এটা দেখে না আরো ভালো লাগতো। আর সত্যিই তাই, ওনার ক্লাস দেখে আমি কখনো বুঝিনি যে এটা কঠিন। পড়ার আগে আমি জানতাম এটা কঠিন, করার পরে আর জানতাম মনে হচ্ছে আচ্ছা তখন মনে হয়তো ও আচ্ছা এইটারে কঠিন ভাবতাম হ্যাঁ। সিরিয়াসলি। তখন লজ্জা লাগতো যে আল্লাহ এটা নাকি কঠিন, এরকম ছিল। তো আমি তখন সরল রেখার ক্লাসটা ও আমাকে লিঙ্ক পাঠিয়েছিল যে এটা করতে পারো, তা আমি এটা করে দেখলাম কি যে না আসলে তো ভালো। তখন মনে হচ্ছে আচ্ছা তাহলে একটা সাইকেল কিনে ফেলি, আর হচ্ছে আমার যদি এখন কষ্ট হয় আমি হচ্ছে অফলাইনে ম্যাথ পড়াটা আপাতত অফ রাখি, বাকি ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম তখন। ওকে, হ্যাঁ তো অনলাইনে হচ্ছে ম্যাথ পড়া শুরু করি। তো ম্যাথ পড়া যখন শুরু করি দেখলাম কি আমি হচ্ছে পরের যে সিটি 2 ছিল সেখানে আমি সবার থেকে ভালো করছি কলেজে। এটা দেখে তো আমি একটা সিটি থেকে একটা সিটি, এটা কি হাফ ইয়ারলির আগে? সিটি 1 হয় হাফ ইয়ারলির আগে, এরপর হাফ ইয়ারলি, এরপর সিটি 2। আচ্ছা তার মানে হাফ ইয়ারলির পরে সিটি 2 কতদিন পরে হয়েছিল? নিয়ার অ্যাবাউট 2 or 3 মান্থস? না 1.5 মাস থেকে 2 মাস। তার মানে মাঝখানে জাস্ট 1.5 মাস সময় একটা সাইকেল এন্ড আমি তোমার তখন নেশাখোরের মতো ক্লাস করতাম। মানে তুমি 180 ডিগ্রি চেঞ্জ। হ্যাঁ আমি হচ্ছে আমার তখন আম্মুর যে একটা ভাঙাচুরা ফোন ছিল ওইখানে হচ্ছে ক্লাস করতাম, ওইখানে মানে এত বেশি ক্লাস করতাম যে ফোন হ্যাং হয়ে যেত, গরম হয়ে হ্যাং হয়ে যেত। মানে ক্লাস করতে এত ভালো লাগতো। হ্যাঁ আর আম্মু বলতো কি কি সারাক্ষণ কি সারাদিন মোবাইলের সামনে বসে আছিস কেন? হ্যাঁ এরপরে যখন দেখছে যে আমার রেজাল্ট ভালো হচ্ছে তখন আম্মু বলে যে তোর চল তোকে একটা ফোন কিনে দিই, ফোন কিনে দিই। আচ্ছা, আচ্ছা। তখন এর আগে আম্মুকে আমি এত রিকোয়েস্ট করছি একটু ফোন কিনে দাও, আম্মু বলে না এখন না এখন না। তখন আম্মু আমাকে জোর করে নিয়ে যমুনা থেকে একটা ফোন কিনে দিই। আচ্ছা তাহলে এখানে একটা মজার জিনিস, বাসা থেকে যারা পেইন দেয় যে অনলাইনে পড়াশোনা হয় না বা যারা কোর্স কিনে দিতে চায় না বা মোবাইল কিনে দিতে চায় না, তো তোমাদেরকে বলি যেটা আছে মোবাইল, যেই ল্যাপটপ আছে সেটা দিয়ে ক্লাস করো, কোর্স কেনা লাগবে না, ফ্রিতে ক্লাস করো, ফ্রিতে ক্লাস করে একটা পরীক্ষা ভালো করে দেখাও ইনশাল্লাহ, তারপরে দেখবে তুমি যেটা চাও এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা তারপর তখন হচ্ছে আমি অপার ভাইয়ের ক্লাসগুলো আসতেন, অপার ভাইয়ের নাম আমি আগে অনেক শুনছি, তো আমি কিন্তু অপার ভাইয়ের ক্লাস কখনো করা হয়নি। তো তখন করে দেখলাম কি যে ফিজিক্স আমি আগে যেমনে বুঝতাম এখন মনে হয় যেন পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, মানে কোন একটা ওয়ার্ল্ডে কোথা থেকে ক্লাসগুলো করতে? সাইকেলে নাকি? সাইকেলে। আমি ওকে। হচ্ছে প্রথমে যেহেতু অপার ভাইয়াকে সবাই অনেক প্রশংসা করে এখন আমি শুনি, তো এই জন্য হচ্ছে আমার মনে হয়েছে যে না মানুষটাকে হয়তো ভরসা করা যায়, এটা ভেবে আমি ঢুকছি। তো ঢুকে পরে দেখি আল্লাহ আমার তো পুরা কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে, ফিজিক্স যে এমন আমি তো ভাবতেও পারি না। তারপরে হচ্ছে যখন ফিজিক্স ক্লাসগুলো করতে করতে তখন হচ্ছে কেমিস্ট্রি, এরপরে আবার ফিজিক্সটা ভালো করছে, তারপরে কেমিস্ট্রিটা আমার একদম মানে বেসিকটা হচ্ছে না, একটু কোশ্চেন একটু ঘুরে এলে আমি আটকে যাই। তখন ভাবলাম আচ্ছা দুইটা যেহেতু আমার হাতে চলে আসছে আমি এবার হচ্ছে সব প্রাইভেট পর অফ করে দিই। অফ করে দিয়ে কারণ এত আমার ভাইয়াদের যে অনলাইন ক্লাস ডিউরেশন এত বেশি হয় যে সম্ভব না যদি আমি অফলাইনে পড়ি, বাইরে যেয়ে পড়ার সুযোগ থাকে না। হ্যাঁ তারপরে হচ্ছে আমি সঞ্জয় দাদার ক্লাস কিনি,
ওনার সাইকেলগুলো কিনা শুরু করি, নেশাখোরের মতো আমি তখন ক্লাস করতাম। আমার ইয়ারলি ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগ পর্যন্ত আমি নেশাখোরের মতো 24 ঘন্টা মনে হয় ক্লাস করছি। ক্লাস করে তারপর কতক্ষণ ঘুমেছি, ঘুমে তারপরে উঠে তারপরে ক্লাসে যেগুলো পড়ছি ওগুলো আবার ইয়া করছি। কারণ আমার যেহেতু গ্যাপ অনেক পড়ে গেছে, আমি টানা হয়তো 5-6টা ক্লাস করে একটা চ্যাপ্টার শেষ করে ফেলতাম, বা 12-13টা ক্লাস করে তারপর হচ্ছে চ্যাপ্টার শেষ করে রেকর্ডেড ক্লাস করে। হ্যাঁ, রেকর্ডেড। লাইভ বেশি করতে না রেকর্ড বেশি করতে? আমার যেহেতু দেরি হয়ে গেছিল ওই জন্য আমি তখন রেকর্ড বেশি করতাম। ওকে। হ্যাঁ, আর হচ্ছে আমি রেকর্ডটা অ্যাবজর্ব করতে পারি বেশি। আমরা নোট করে 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 তো লাইভে হয় কি যে আমি নোট করতে গেলে একটু স্কিপ হয়ে যায়, তখন আমার একটা প্রবলেম হয়ে যায়। এই কারণে হচ্ছে রেকর্ড তো আবার পিছনে যে দেখা যায়, আবার স্পিড বাড়িয়ে দিয়ে দেখা যায়, সুযোগ থাকে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমার আর রেকর্ডটা একদম নেশাখোরের মতো করা যায়, লাইভ তো একটা করে একটু পজ দিতে হয় এই কারণে। আর আমার হচ্ছে নেট তখন অনেক বাজে ছিল, এটা আরেকটা রিজন ছিল যে আমি লাইভ বুঝতাম না তখন। তো আপনার ক্লাস তো হচ্ছে আমি 9-10 থেকে করি, বায়োমিশন 9-10 থেকে। হ্যাঁ, বায়োমিশন। আপনি 10 মিনিট স্কুলে তখন কাজ করতেন, আর বায়োমিশন নামে একটা পেজ ছিল, আপনি তখন বলছিলেন ওইখানে যে অপার ভাইয়া আর হচ্ছে আইমান সাদিক ভাইয়ার কথায় রিকোয়েস্টে আপনি হচ্ছে ফ্রি 40 দিনের একটা 40 ডেজ বায়োমিশন। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের আগের ব্যাচের জন্য আপনি করছিলেন। কিন্তু আমার ওইখানের ক্লাসগুলো এত ভালো লাগছিল, তারপরে তখনও কিন্তু আমি আপনার পেইড কোনো কোর্স কিনি নাই। কিন্তু আমার যখন সেকেন্ড ইয়ার চলে, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই ভালো অবস্থা, তখন না আমি সপ্তম চ্যাপ্টার যেটা ছিল নগ্ন বীজে আবৃত বীজে, আমি একদম বুঝি না। ওইবার হচ্ছে আমি আপনার বারবার খালি ইউটিউবে আপনি হচ্ছে দিতেন, পোস্ট করতেন যে হচ্ছে ওই যে আপনি বোটানিক্যাল গার্ডেনে সারাদিন কাটিয়ে আসছেন, ছবিগুলো নিয়ে আসছেন ওই নগ্ন বীজ আবৃত বীজ নিয়ে সাইকাস। তখন হচ্ছে আপনি অনেক প্র্যাকটিক্যাল মনে হয় ওইবারই শুরু করছিলেন নাকি? তোমাদের 24 ব্যাচ থেকে শুরু করা। হ্যাঁ, তখন হচ্ছে আমি এগুলা দেখি, প্রতিদিন দেখি নতুন নতুন ছবি। পরে মনে হলো আচ্ছা ঠিক আছে, 800 টাকাই তো, আমি একটু ভর্তি হয়ে দেখি কেমন। ইয়েস, ওই সময় কোর্স ফি সাইকেল ফি 800 টাকা ছিল, আমার মনে পড়ছে। ওই যে ভর্তি হইলাম, আমার আবৃত বীজি কোনোদিন বই খুলে আর কষ্ট হয় না, আমি 10-15 মিনিটের মধ্যে পড়ে ফেলছি। আবৃত বীজি যে কঠিন চ্যাপ্টার, এটা আমি বিশ্বাসই করতাম না। আর আমি স্কুলে, আমার কলেজে যেহেতু অনেক গাছ টাছ আছে, তো আমি ওইখানে গিয়ে না কৃষ্ণচূড়া গাছ ধরে শুরু করতাম। এইটার পাতা তো এই শ্রেণীতে পড়ে, ওইটার পাতা তো তখন আমার ফ্রেন্ডরা আরো বেশি বলতো, আল্লাহ তুই এত পারিস। আসলে তো আমি বায়োলজি এত পারি না, আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল দেখে দেখে আপনি পাতা দেখাইছিলেন, সেটা দেখে আমি বুঝছি যে এর পাতা। প্রশ্ন করবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নরমাল ক্লাস এন্ড প্র্যাকটিক্যাল ক্লাস? প্র্যাকটিক্যাল ক্লাস ভালো আমি যেভাবে দেখিয়েছি, নাকি নরমালি লেকচার দিলে ওটা বেটার? না, আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লাস 6 থেকেই মোটামুটি যখন বায়োলজিটা শুরু হয়, এরকম উদ্ভিদ বিজ্ঞান গুলো চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সবাই পড়ি, কিন্তু পরে আমরা আজ পর্যন্ত কেউই বুঝি নাই কোনটা মূল বলা, মূলটা বুঝছি কিন্তু কাণ্ড কোনটা, মধ্যপর্ব কোনটা, তারপরে ওই যে যৌগিক না কি কি, এগুলো তো আমরা জীবনে বুঝি না। আমি ভাবতাম যে এগুলা ইমাজিনেশনে কিছু একটা ভাইবা নিতাম যে দুইটা হাত একসাথে লাগা আছে, এটা মনে হয় পক্ষ যৌগিক হবে, এরকম ভাবতাম। কিন্তু এই জন্য আমি সপ্তম চ্যাপ্টারও পারতাম না। কিন্তু যখন আমি দেখলাম প্র্যাকটিক্যাল জিনিসগুলা, এখন ভাই আমি বোটানিক্যাল গার্ডেনে গেলে মনে হয় আমি একটা ক্লাস নিয়ে আসবো, এমন একটা অবস্থা। এখন আমি গাছ দেখলে বলতে পারি যে এটা এই পাতা, এটা ওই পাতা, এইভাবে আমি বলে দিতে পারতাম ওই সময়টা। তাহলে এইভাবে আস্তে আস্তে তুমি প্রথমে তুমি ম্যাথ শুরু করলা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড দেন বায়োলজির মাধ্যমে 4টা সাবজেক্টই তুমি আমাদের সাথে চলে আসো। ততদিনে তোমাদের ফার্স্ট ইয়ার শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার হাতে ওই সময় টাইম কম ছিল। তাহলে তোমার গল্পটা অন্যদের জন্য একটা ইন্সপিরেশন হইতে পারে, যারা আসলে ফার্স্ট ইয়ার অনেকটা টাইম ওয়েস্ট করে তারপর আসলে পড়াশোনা শুরু করে। এটা আমার লেখা সবথেকে বড় আফসোস, আমি কেন ইন্টারমিডিয়েটে প্রথম থেকে এসিএস পাইলাম না। আমার ধারণা যে আমি যদি প্রথম থেকে এসিএসটা পাইতাম, বুয়েটে চান্স পাওয়ার কেউ আটকাইতেই পারতো না, অসম্ভব। এখনো তুমি ভালো জায়গায় আছো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাট ওই যে অপার ভাইয়া যেহেতু বুয়েট থেকে পড়ছে, ড্রিম। যাক, তো তারপরে তুমি টেস্ট পরীক্ষার আগে কি সিলেবাস শেষ করতে পারছিলা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল? আমি হচ্ছে, আপনারা সব ভাইয়ারা একটা করতেন কি, আপনাদের একটা ছিল যে আপনারা বলতেন যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, তাহলে বুঝবে তুমি রাইট ট্র্যাকে আসো। আপনারা সবগুলা ভাইয়া এই কথাটা বলছিলেন, আপনিও বলছিলেন, অপার ভাইয়াও বলছিল। তো এটা দেখে আমি ভাবছি যে আচ্ছা, রাইট ট্র্যাকে থাকতে হলে অ্যাটলিস্ট ভাইয়ারা প্রশংসা করবে, তখন আমার মনে হবে যে আচ্ছা আমি ঠিকঠাক চান্স পাবো, কনফিডেন্সটা থাকবে। এই কারণে আমি ওই যে নেশাঘরের মতোই পড়তাম, তখন পরে ওই ডিসেম্বরের মধ্যেই আমি শেষ করছিলাম। খালি হচ্ছে 2টা চ্যাপ্টার, ম্যাথের 2টা চ্যাপ্টার আমার বাকি ছিল, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই 2টা হচ্ছে আমার একটু পরে। আমরা তো লাইভ ক্লাসগুলা টেস্ট পরীক্ষার আগেই শেষ করার চেষ্টা করি, নভেম্বর ডিসেম্বরের মধ্যে। আমার যতটুকু মনে আছে 24 ব্যাচ তো আমি নভেম্বরে শেষ করে দিয়েছিলাম। বাট তোমার যেহেতু রেকর্ড ক্লাস জমা ছিল এন্ড তুমি নিজে থেকে টার্গেট নিয়ে সেই রেকর্ড ক্লাসগুলা
ডিসেম্বর মাসে শেষ হ্যাঁ, করছো। আপনি একটা কথা বলতেন যে হচ্ছে আপনি স্টাডি রুটিন Study বানাতেন, planner। আবার বলে দিতেন যে স্টাডি রুটিন এখনকার বাচ্চাদেরকে স্টাডি রুটিন আমার বানায় দিতে হয়। এটা কিরকম প্রতিবন্ধী যেটা নিজে নিজে বানাইতে পারে না, এটা মানে মেবি বলছিলেন কোথাও একটা। এটা শুনে আমার মনে হচ্ছে ঠিকই তো, স্টাডি রুটিন আমরা ছোট থেকে তো নিজেই বানাইছি। এই ভিডিও অন্যরা শুনলে বলবে ভাই কি প্রতিবন্ধী রাখছিল নাকি আমাদের রে? না, এক্সাক্ট ওয়ার্ডটা অবভিয়াসলি প্রতিবন্ধী ছিল না, কিছু একটা ছিল। তো ভাইয়া বুঝাইতে চাচ্ছিল আমার 24 ব্যাচের সাথে স্টুডেন্টের সাথে সম্পর্ক এরকম ছিল যে আমি যদি ওদেরকে একটু বকাও দিতাম, না, শাসনগুলো না থাকলে ভাইয়া আমরা আসলে এই জায়গায় আসতাম না, আমরা ঢিলা দিয়ে থাকতাম, এটা সত্যি। তো ওই সময় ভাইয়াদের শাসনগুলো আসলে অনেক কাজে লাগছে। আর যে বলতো যে ডিসেম্বরের মধ্যে শেষ না হলে বুঝতে হবে রাইট ট্র্যাকে নাই, রাইট ট্র্যাকে নাই, এই ভয়ে আরো করতাম যে তখন তো ভাইয়ারা বদনাম করবে, বলবে না ও তো রাইট ট্র্যাকে নেই। আচ্ছা, তাহলে তারপর তুমি টেস্ট পরীক্ষা দিলা। টেস্ট পরীক্ষার রেজাল্ট, কলেজের রেজাল্টটা কি রকম ছিল বা তোমার আশানুরূপ হয়েছিল কিনা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট অনেক ভালো ছিল। আমি লাস্ট যে কলেজের পরীক্ষাটা দিয়েছি আমি 5-এর মধ্যে ছিলাম, পজিশনটা আমার মনে নেই, কিন্তু আমি 5-এর মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য আসলে তার মানে ইয়ার চেঞ্জ এন্ড টেস্ট পরীক্ষা দুটো রেজাল্ট। এখানে একটা কথা বলি, আমি কিন্তু সিটি 1-এ ম্যাথে ফেল করছিলাম, এটা আমি প্রথমে বলি না, আমার লজ্জা লাগতেছিল। না, এটা দরকার, বলা দরকার, কারণ অনেক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ফেল করে, হ্যাঁ, কিন্তু তারা ভয় পায়। আমার আম্মু কিন্তু এখনো জানে না, আমার আম্মু এখন জানে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমি বসে আছি একজন স্টুডেন্ট যে অনেক জায়গায় চান্স পাইছে, এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। সে কিন্তু তার সিটি 1-এ, সে নিজেই স্বীকার করছে, সে তার সিটি 1-এ ম্যাথে ফেল করছিল, এবং সে কিন্তু এখন ম্যাথমেটিক্স সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। সো কলেজে ফার্স্ট রেজাল্ট খারাপ হলে ওটা টেনশনের কিছু নাই, সব কি করে ফেলা যায়, কভার করে নেওয়া যায়। তো আপু, তারপর তোমার টেস্ট পরীক্ষা শেষ হলো, তারপর তো তুমি একদম পুরা দমে পড়াশোনা শুরু করলা একদম। তখন আমি একটা কাজ করা শুরু করছি, যেহেতু আমার হচ্ছে প্রথম দিকে চ্যাপ্টারগুলো আপনাদের ক্লাসগুলো করা শেষ করিনি, আমি কিন্তু নিজে নিজে শেষ করছিলাম। প্রথম দিকে 2-1টা চ্যাপ্টার আমার তখনও করা হয়নি। তো এই জন্য আমি করতাম কি, যে আপনারা তখন এফআরবি শুরু করে দিয়েছিলেন ফেব্রুয়ারি। তুমি এফআরবি তে অ্যাডমিট ছিলা? হ্যাঁ, আমি এফআরবিতে অ্যাডমিট হয়ে গেছি, কারণ যেহেতু আমার ফার্স্ট দিকের সাইকেল 2-1টা মেবি আমার কিনা হয় নাই। তো তখন কিনে আমি কি করতাম, ওইখানকার এফআরবির ক্লাসগুলো তো করতাম, কিন্তু ওইখানে তো আপনারা বোর্ড কেন্দ্রিক পড়ালেখাগুলো করাতেন। এই জন্য তখন এসে কি করতাম, আপনাদের সবার ফ্রি ইউটিউব চ্যানেলগুলো আছে, প্লেলিস্টগুলো আছে। অ্যান্ড আমি জানি না সারপ্রাইজিংলি কেন এসএস এর সবগুলো টিচারের ফ্রি প্লেলিস্টে খুব ডিটেইল থাকে। আমি জানি না তাহলে আপনারা সাইকেলে মানুষ ভর্তি না হইলেও হয় আসলে, ফ্রিতে যদি এত কিছু দিয়ে দেয় মানুষ, এটা ট্রু। ওইটার জন্য আসলে টাকা রাখা উচিত ছিল। আই ডোন্ট নো, আপনারা আসলে বড় মনে, আমি হলে টাকা রাখতাম না। তো তারপরে তুমি এফআরবির সাথে সাথে তুমি একাডেমিক প্রস্তুতিতে আগাচ্ছিলা। তারপর বোর্ড পরীক্ষার এক্সপেরিয়েন্স কি? বোর্ড পরীক্ষা তো আমাদের আলহামদুলিল্লাহ, আমার বোর্ড পরীক্ষায় এটা খুব বড় অ্যাচিভমেন্ট যে আমার বোর্ড পরীক্ষায় আমি একটা এমসিকিউ কেন আমি 0.5 মার্কস যদি বলি আমি কারো খাতা থেকে দেখি লিখিনি। ওকে, আমি দেখলাম তাসফিয়া যে ছিল ওই মেয়েটাও এই কথাটাই বলছিল। আমি দেখলাম যে এসএসসি এর বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা। হ্যাঁ, আমরা এর আগেও আরেকজনের সাথে ইন্টারভিউ নিয়েছিলাম, সে একই কথাই বললো যে সে যতটুকু পরীক্ষা দিয়েছে নিজের থেকে পরীক্ষা দিয়েছে। দ্যাটস এ ভেরি গুড অ্যাপ্রোচ। এন্ড দেন তোমার তো রেজাল্ট আসলো, তারপরে অ্যাডমিশন প্রস্তুতিটা কিভাবে, তুমি কি করলা অ্যাডমিশন টাইমটাই? আমাদের তো ওই সময় জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল, আমাদের যখন ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে আসছি, এরপরে কেমিস্ট্রি আর দিতে পারিনি। তো জুলাই অভ্যুত্থান যখন শুরু হইলো, এরপরে তো আমরা পড়ালেখা সব অফ করে দিয়েছিলাম, সব পড়া তো ভুলে গেছি। আর আমি কি করছিলাম, আমার এসিএস এর উপর এত বেশি ভরসা ছিল, আমি এখন পর্যন্ত স্টিল এসিএস ছাড়া আমি কিছু বুঝি না। তো আমি কি করছিলাম, তখনই আগে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা কিনে রাখছিলাম, কিন্তু ক্লাসগুলো ফেজ 1-এ আমি শেষ করিনি। তো আমার যখন জুলাই অভ্যুত্থান শুরু হইলো, পড়ালেখা আমি আস্তে আস্তে সবই ভুলে গেছি। এখন আমার জাস্ট লিখতেও কষ্ট হয়, নর্মাল লেখাপড়া করতে আমার কষ্ট হয়। তো এসিএস এর ভাইয়ারা যখন ফেজ 2 শুরু হইলো, মানে আন্দোলন যখন শেষ হইলো, ভাইয়ারা বলছিল যে 15 দিন 20 দিনের মতো একটা ছুটি দিয়েছিল, মেবি আগস্ট মাস পুরো একটা ছুটি ছিল, হ্যাঁ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। তো যখন সেপ্টেম্বর থেকে শুরু হয়, আমি না এই 15 দিনও ঠিক মতো কাজে লাগাতে পারি নাই, এটা আরেকটা সমস্যা। তো এরপরে যখন আমার ক্লাসগুলো শুরু হইলো, এখন আমি দেখি যে আমি লাইভের সাথে আগাইতে পারি না, প্রতি লাইভের সাথে আগানো যায় না, যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসগুলো করি নাই। তখন আমি কি করলাম, অ্যাচিভের যে এক্সাম সেন্টার আমার বাসার কাছে ছিল উত্তরে যাই ভর্তি হয়ে গেছি। এখন এখানে আমি একটা কথা বলবো, যে তোমরা ভাবো যে উত্তরায় কেন ফার্মগেটে ভর্তি হতে হবে, কারণ হচ্ছে ফার্মগেট মেইন ব্রাঞ্চ, ওখানে সবাই পরীক্ষা দিবে, এই জন্য আমি পরীক্ষা দিলে আমার পজিশনটা জানতে পারবো। কিন্তু তুমি দেখো, তুমি যদি প্রতিদিন ফার্মগেট, তোমার বাসার ডিস্টেন্স যদি বেশি হয়, 1-2 ঘন্টা জার্নি করে তুমি প্রতিদিন যাচ্ছ, আসতে যাইতে তোমার 2-3 ঘন্টা চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পরে তুমি অ্যাডমিশন টাইমে পড়বাটা কি?
তোমার তো পড়ার টাইমই নেই। এর থেকে বেটার কি তুমি যদি নিজের বাসার কাছে কোনো এক্সাম সেন্টারে ভর্তি হও, ভর্তি হয়ে তুমি নিজের সাথে কম্পিটিশন করো। মানুষের সাথে কম্পিটিশন করলে তোমার ডিপ্রেশন আসবে, কিন্তু নিজের সাথে কম্পিটিশন করলে প্রতিদিন মনে হবে যে আমি আরেকটু পড়বো, আরেকটু পড়লে আমার আরেকটু ইমপ্রুভমেন্ট হবে। তো সেটা আমার জন্য অনেক রাইট। আমাদের এটা অনেকেরই মনে ধারণা থাকে যে ঢাকা আসতে হবে, অ্যাডমিশনে কোচিং করতে ঢাকা আসতে হবে। ফার্মগেট আমাদের ঢাকার মানুষদের মধ্যে একটা ইয়া থাকে, ফার্মগেটে গেলে হয়তো বা ভালো টিচার পাওয়া যাবে, ভালো। অ্যাকচুয়ালি আমাদের অ্যাচিভে যতগুলা ব্রাঞ্চ আছে সবগুলার সিস্টেম সেম, এক্সাম আমরা সেন্ট্রালি সবকিছু ম্যানেজ করি। সো একটা স্টুডেন্ট বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন সে কিন্তু ইকুয়াল সার্ভিস কিন্তু সব জায়গায় পাবে। সবাই ভাবে যে ফার্মগেটে গেলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিলে নিজের চান্সটা ইয়াটা জানা যায়, কিন্তু তুমি যে ব্রাঞ্চে দাও তোমার তো একটা সেন্ট্রাল মেরিট তো দিয়েই অবভিয়াসলি। এবং আমার মনে হয় কি আমি আজকে একটা পরীক্ষা 72 পেলাম, তাহলে আমাদের পরের দিন ট্রাই করা উচিত যে 72.25 অ্যাট লিস্ট পাওয়া, তারপর দিন 72.5 এভাবে 73 এভাবে করে আস্তে আস্তে বাড়ানো। কম্পিটিশন করাটা আসলে বেস্ট। এটা আমি অপর ভাষা থেকে শিখছি, আমি এর জন্য অনেক গ্রেটফুল। আমি এখনো এই প্র্যাকটিসটা করি, কারণ আমি স্কুল লাইফে আমি হচ্ছে আমাদের ক্লাসে যে রোল এক ছিল তার সাথে সবসময় কম্পিটিশনে থাকতাম, আমরা সবসময় টক্কাটক্কি মারামারি হিসেবে থাকতাম। কিন্তু কলেজ লাইফে এসে যখন ও নাই, এখন আমার আর পড়ালেখা হইতো না, যে আমি কম্পিটিশন কার সাথে করবো, এই ইয়াতে ছিল। এর থেকে ভালো হচ্ছে নিজের সাথে নিজে কম্পিটিশন করা। তারপরে ওই যে তখনই অপর ভাইয়ের কথা শুনছি যে নিজের সাথে করো, ওই নিজের সাথে করতে করতে এখন আমার মনে হয় যে আচ্ছা নিজের সাথেই করবো, এই জন্য আমার এখন আর পড়ালেখা আটকায় না। দেন অ্যাডমিশন টেস্ট গুলো তো দেওয়া শুরু করলাম, সেখানে কি এক্সপেরিয়েন্স ছিল তোমার? আমি যেদিন প্রথম গেলাম ভেক্টরের পরীক্ষা দিতে, আমি ওই দিন হাত কাঁপার ঠেলায় আমি লিখতে পারিনি, এমন একটা অবস্থা। ওই দিন আমার এত হাত কাঁপতেছিল, আমি জানি না কেন, ওই দিন হাত কাঁপতে কাঁপতে, আর আমি মনে ছিল আমি কোনো কিছু মনে পড়িই নাই, আমি দেখিনি, মানে জাস্ট অ্যাচিভের প্রোগ্রাম, অ্যাচিভের একটা প্রথম পরীক্ষাটা, মানে এটা কোনো পাবলিক পরীক্ষাও না, জাস্ট আচ্ছা আচ্ছা। ওই দিন আমার এটা কেন হলো পরীক্ষার ভীতি? ওই যে এতদিন আমি পড়ালেখায় ছিলাম না, তো আমার মনে ছিল কি যে এগুলো মনে হয় আমি ক্লাসে কোনোদিন দেখিও নাই, ক্লাসে এগুলো পড়ায় নাই, কোত্থেকে দিল এইসব কোশ্চেন, আমি তো খুবই কষ্ট পাইছি। এরপর আমি বাসায় যে নোট খাতা গুলো দেখি কি হুবহু আমার নোট খাতে সেম ম্যাথটা আছে যেটা হচ্ছে এসিএস এ করাইছিল আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে। এটা দেখে তো আমি পুরো অবাক, তাহলে আমি ওইখানে কেন পারলাম না। তারপরে এরপর থেকে আমি প্রতিদিন করতাম কি যে পরীক্ষা দিতে যাইতাম, এসে ওই কোশ্চেনটা তো আমি নিয়ে আসতাম, তারপরে আমি কোনটা পারি না আমি তো জানি যে আমি এগুলো পারি না, তো সেগুলো আমি আবার নোট খাতা থেকে খুঁজে বের করার চেষ্টা করতাম যে আছে কিনা, তাহলে হচ্ছে আমি পারবো কিনা। তো খুঁজে দেখা যেত 80% জিনিস আছে। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটা ভুল করেছে। বেশিরভাগ স্টুডেন্টরা মডেল টেস্ট দেয় পরে, কিন্তু বাসায় এসে যে জায়গাটা ভুল করে এর দিকে তাকায় না, এটা ভুল কাজ। পরীক্ষা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তাকে ভুলটা ধরায় দেওয়া। সে যদি ভুলটা বাসায় যে নাই পড়ে তাহলে তো সে ভুলই থাকবে। 90% স্টুডেন্ট পরীক্ষা দিয়ে পরীক্ষা যখন দেয় তখন মনে হয় কি আল্লাহ আমি আজকে বাসায় যে পড়ে একদম শেষ করে ফেলবো, এটা দিয়ে আজকে পড়া শুরু করবো, কিন্তু বাসায় যে তারা এটা মনে থাকে না। আমার মনে হয় যে জিনিসটা ভুল হয়েছে, আনসারটা খাতাটা পাওয়ার পরপরই, মানে মার্কটা পাওয়ার পরই ওই জিনিসটা ধরে ওই টপিকটার আগে প্রবলেম সলভ করা সবথেকে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আর সবথেকে একটা ভালো জিনিস ছিল কি এসিএস এ আমাদের ওয়েবসাইট একটা দেয়া ছিল না, সেখানে হচ্ছে প্রবলেম সলভার ভাইয়ারা ক্লাস আপডেট দিত। আমি কি করতাম, ক্লাস আপডেট দেওয়ার আগে আমার নোট খাতা থেকে খুঁজে খুঁজে বের করে দিতাম। এরপরে হচ্ছে যেগুলা মনে হইতো যে না আমি হচ্ছে একটু পেঁচানো, নোট খাতায় ডিরেক্ট নেই, সেগুলো আমি যে সলভার ভাইয়ারটা খালি ওই টাইমটুকু দেখতাম, তাহলে আমার এই যে টাইমটা পুরোটা দেখা লাগতো না। না টাইমটা সেভ হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি যে নিজে নিজে যখন আমি খুঁজে বের করি আমার নোট খাতার সাথে আমার কানেকশনটা বাড়ে। আর অপর ভাইয়া একটা কথা বলতো যে হচ্ছে তুমি কখন বুঝবা যে তুমি চান্স পাবা, যখন তুমি দেখবা যে তোমার নোট খাতা সামনে থাকবে না, তোমার একটা সাদা খাতা দিবে, ওইখানে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে নিজে লিখে দিতে পারবা, তখন তুমি বুঝবে আমি চান্স পাবো। এই জন্য আমি চেষ্টা করতাম যে নোট খাতা পুরো টাইম মুখস্থ করে এটা খুব ভালো কাজে দিয়েছে। কোন কোন ম্যাথ গুলো আছে আমি না ওটা হিন্ট গুলো মাথায় রাখতাম, যাতে আমাকে কোনো সাদা খাতা দিলাম যাতে লিখে লিখে দিতে পারি। এটা হয় কি যে আমি এখন যদি পড়াইতে যাই সেখানে আমার কাজে লাগবে, যে আমি হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো আমি এইভাবে লিখে দিতে পারি। হ্যাঁ, তো তারপর তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে তো পরীক্ষাগুলো দিলা, সেই পরীক্ষা যখন দিতে গেলা তারপর তোমার বিভিন্ন জায়গায় চান্স হলো, এই স্টোরিগুলো একটু বলো তো, কেমন লাগছিল তখন চান্স হওয়া না হওয়ার ঘটনাগুলো? এটা আসলে লাইফের বেস্ট স্টোরি, কারণ প্রথম দিকে আমার যখন অ্যাডমিশন শুরু হয় ওইটা হচ্ছে ডিসেম্বরে, তো ডিসেম্বরে যখন শুরু হয় ওই সময় হচ্ছে প্রথম ছিল বিউপির পরীক্ষা। তো বিউপির পরীক্ষার সময় আমার তখনও সিলেবাসটা ভালোভাবে শেষ হয় নাই, তো আমি তখন আমার অ্যাচিভের পরীক্ষাগুলো বাকি ছিল। আমি যেহেতু অ্যাচিভের সাথে আগাইতাম, আমি এসএসসির সাথে আগাইতে পারি নাই কারণ আমার প্রথম দিকে ইয়াগুলো ছিল না। হ্যাঁ, তো
তো এই জন্য হচ্ছে আমি আমার সিলেবাস শেষ হয় না, আমি কনফিডেন্টও ছিলাম না, তো বিউপিটা হয় নাই। আমি আম্মুকে আগে বলে দিয়েছিলাম আমার কিন্তু চান্স হবে না, তো আমার হয়ও নাই। এরপর বঙ্গবন্ধু এভিয়েশন ছিল, তখন আমার হয় নাই। তো তখন হচ্ছে আমি ভালোভাবে আমি জানতাম যে আমার যদি শেষ হয় ভালোভাবে আমি সব জায়গায় পাবো, যে তখন হচ্ছে কষ্ট পেতাম না যে আমার চান্স হয় নাই কেন। আমি ভাবতাম যে আমি তো বুয়েট এক্সপিরিয়েন্স, আমার তো বুয়েটে চান্স হবে, এগুলো না হলে কি হয়েছে। তো এটা করে আমি তখন ডিপ্রেসড হইতাম না একদম, এটা ছিল আমার একটা প্লাস পয়েন্ট যে ডিপ্রেস না হওয়া। তো সেটা করে কি করতাম যে আমি হচ্ছে আরো আগে যাওয়ার চেষ্টা করতাম। তো আমার জানুয়ারি মাসে ছিল কুয়েটের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ফার্স্ট এক্সাম। তো সেটার জন্য ভালোভাবে পড়ছি। সেটার জন্য আমি একটা কথা বলবো যে তোমরা যদি এই জিনিসটা করো খুব ভালো হয়। তোমরা যেই ভার্সিটিতে এক্সাম দিতে যাবা, সেই ভার্সিটির এক্সাম দিতে যাওয়ার 2 দিন আগে ইন্ডিভিজুয়ালি ওই ভার্সিটির কোশ্চেনগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবা। তাইলে হয় কি যে প্রতিবার দেখবে কোশ্চেন রিপিট হয়। এটা খুবই কমন একটা কাহিনী, কিন্তু তাও মানুষ চান্স পায় না। আমি যখন করতাম কুয়েটের, যখন আমি কোশ্চেন সলভ করা শুরু করছি, আমি প্রথম শুরু করছি 2000 সাল দিয়ে শুরু করছি। তো 2000 সালেটা সলভ করে যখন 2001 সালে আসছে, আমি দেখি অনেকগুলো কমন। তখন আমি আমার আপুকে খালি সারাদিন বলতাম কি, মানুষ তাহলে চান্স পায় না কেন, কেন চান্স পায় না, তো সবই কমন। তারপরে আমি বুঝলাম আসলে মানুষ তো এটা খেয়ালই করে না, কোশ্চেন ব্যাংক সলভ। হ্যাঁ, রাইট। তারপরে তুমি কুয়েটে 2551তম হলা, তারপরে কোন পরীক্ষা দিলা তুমি? এরপরে চুয়েটে দিছি। চুয়েটে আলহামদুলিল্লাহ আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, 478। হ্যাঁ 78 হয়েছে। তো ওইটা দিয়ে তো আরো খুশি যে আচ্ছা। তারপরে তো আসছে বুয়েট প্রিলি আসলো। তো বুয়েট প্রিলি যখন দিলাম, ওইটা তো খুব ভালো হয়েছে। ওইটা দিয়ে মোটামুটি চান্স পাওয়ার মতো হয়েছিল। আমার যেটা ভুল হয়েছিল, জানুয়ারির 31 তারিখের পরে ফেব্রুয়ারির 13 তারিখের মধ্যে কোনো এক্সাম খুব একটা ছিল না। কোনো ওই সময় কোনো কেন জানি কোনো কোচিং পরীক্ষা টরীক্ষা নেয় না। তো এই কারণে হয়েছে কি যে আমার বুয়েটের সময় আমি এত বেশি নার্ভাস হয়ে গেছিলাম। আর ওইটা আমার ড্রিম ইউনিভার্সিটি, তো ওইখানে গিয়ে আমি ড্রিমের ঠেলাই লিখতে পারছিলাম না। হ্যাঁ, তো এই জন্য আসলে কোনো ভার্সিটি নিয়ে বেশি অবসেসিভ হওয়া উচিত না। আমি যদি বুয়েটের প্রতি এত অবসেশন না থাকতো, আমি কিন্তু চান্সটা পাইতাম। কিন্তু আমার এত বেশি অবসেশন ছিল যে আমি লিখতে পারতেছিলাম না। আমি সব ভার্সিটিতে যাই লিখতে পারছি, আমার কখনো ভয় লাগে না, কারণ আমি ভাবছি কি আমি তো বুয়েটে পড়বো, আমি তো এখানে পড়বো না, আমি তো এখানে এমনি আসছি। মানে ওইখানে যে টেনশন এন্ড অবসেশন দুটো একসাথে মিক্সড হয়ে একটু। অ্যাডমিশন লাইফে আমার সবথেকে ভালো ছিল যে আমি তো সব জায়গায় পরীক্ষা দিছি, পড়ি আর না পড়ি পরীক্ষা দিছি। তো ওই কুয়েটে পরীক্ষা দিছি, চুয়েটে পরীক্ষা দিছি। তখন আমার বোনের সাথে আমরা কখনো এই যে সোলো টিপ করা বা হচ্ছে একা একা বাবা মা ছাড়া কোথাও যাওয়া, এটা তো কখনো হয় নাই। ওইটা বোনের সাথে আমি একা একা যাইতাম, এত ভালো লাগতো একা একা জার্নি। এক ঢিলে দুই পাখি হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশটা ঘুরে হয়ে গেছে। তারপর তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হলো, এন্ড দেন তুমি ফাইনালি ডিসিশন নিলা যে ম্যাথমেটিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা। কারণ তুমি একটা কথা বলছিলে, আমার মনে আছে, যে ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে পারে অনেক কিছু। এটা একটা ঢাকা ইউনিভার্সিটি ফ্যাসিলিটি অনেক বেশি। আর আমাদের দেশে কিন্তু হচ্ছে এডুকেশন সেক্টরে আপনি যতটুকু কাজ করতে পারবেন, তা আপনার যদি স্কিল বেশি থাকে আপনি তার থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। স্কিলটা এই টাইমে মার্ক সিজিপিএ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল। হ্যাঁ, যার সিজিপিএ আছে তাকেও হয়তো নেবে, তাকে। আর আমার যদি সিজিপিএ আর স্কিল দুইটা থাকে, আমাকে বেশি নেবে। আর হবে কি আমি স্টুডেন্ট লাইফে হয়তো কিছু ইনকামও করতে পারবো। রাইট। সেটাও একটা হয়। আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করব, এই পুরো এডুকেশন জার্নিতে, বিশেষ করে কলেজ লাইফ এন্ড অ্যাডমিশন পর্যন্ত আসা, কোন জিনিসটা স্পেশালি তোমাকে সবথেকে বেশি ইন্সপায়ার্ড করছে? আমার ইমোশন। আমার প্রতিদিন আমি যখন হচ্ছে পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম কলেজ লাইফে ফার্স্টের দিকে, তখন আমি ডিপ্রেসড হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। তখন আম্মু প্রতিদিন এসে বলতো, নষ্ট হয়ে গেছে আমার মেয়েটা, পুরো নষ্ট হয়ে গেছে, আমার স্বপ্ন কেউ পূরণ করতে পারবে না। আমি কত চাইছিলাম আমার একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে অথবা ডাক্তার হবে, কিচ্ছু হলো না, আমার মেয়েটা পুরো নষ্ট হয়ে গেছে। সবসময় এগুলো বলতো না, পরে আম্মুর এত কষ্ট দেখে আমার এত মায়া লাগতো, এই জন্য আমি পড়ালেখা শুরু করছিলাম। মাশাআল্লাহ। আর তাহলে সেকেন্ড আরেকটা কোশ্চেন করবো, কোন জিনিসটা তোমার মনে হয়েছে যে এটা না হইলেও ভালো হইতো, বা তোমাকে কষ্ট দিছে, বা মনে হয়েছে যে এই জিনিসটা আসলে উচিত না অ্যাডমিশন লাইফে? অ্যাডমিশন লাইফে উচিত না প্রথম থেকে হচ্ছে একদম সিরিয়াস হওয়া। দেখো, আমি যদি হচ্ছে ওই 1 মাসের যে বন্ধটা আমাকে দিছিল, সেই বন্ধটা যদি আমি ঠিকভাবে কাজে লাগাইতাম, আমার তো আরেকটু তো ইমপ্রুভ হইতো। তো আমার মনে হয় যে অ্যাডমিশন লাইফে একদমই টাইম ওয়েস্ট করা উচিত না। আরেকটা বিষয় আমি বলবো, অ্যাডমিশন লাইফে যারা তোমরা আসো, তোমরা হচ্ছে স্টপ ওয়াচ নিয়ে পড়াশোনা করা ট্রাই করবা। তাইলে হচ্ছে কি তুমি আমার কাছে একটা প্রপার প্ল্যান থাকে যে আমি হচ্ছে 15 ঘন্টা পড়ছি বা 16 ঘন্টা পড়ছি, তাহলে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন হয়। এটা একটা ভালো জিনিস। ফ্যান্টাস্টিক। মালিহা, তুমি চান্স পেয়েছো ঢাকা ইউনিভার্সিটিতে, তোমার ক্লাসও শুরু হয়ে গিয়েছে। আমি এবং আমরা এসএসএ সবাই এটা প্রার্থনা করব যে তুমি তোমার স্বপ্নের দিকে আরো এগিয়ে যাও, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এন্ড একটা ভালো ডিপার্টমেন্টে পড়া কিন্তু আসলে লাইফের আলটিমেট গোল হওয়া উচিত না। গোলটা আরো অনেক বড়, অনার্স শেষ করবে, মাস্টার্স করবে, দেন ফার্দার আরো বড় কিছু করবা, ফিউচারে
দেশের বাইরে যাবা, না, দেশকে রিপ্রেজেন্ট বর্তমানে করবা। আমার এইম ইন লাইফ এসএসসি টিচার হওয়া। আচ্ছা, এটা তো একটা মানে খুবই সহজ একটা মাধ্যম এখন তোমার জন্য হওয়া। আমার মনে হয় তোমার লক্ষ্যটা আরো বড় করতে হবে ইনশাল্লাহ। এই এসএসসি টিচার ইনশাল্লাহ আমরা, না, আমাদের ম্যাথ আসলে ডিপার্টমেন্ট আপনারা আছে। দেখেন, আপনারা হচ্ছে মানুষের যেভাবে দোয়া পান, আমার মনে হয় না আর কোনো প্রফেশনাল মানুষ। না, এখনো যদি কোনো গার্ডিয়ানের সাথে দেখা হয়, তাইলেও হচ্ছে গার্ডিয়ান দেখবেন আপনাদেরকে দোয়া করতে হবে। আমার আম্মু একটু আগে বলতেছিল এই ভাইয়ার নাম কি, এই ভাইয়াকে আগে আমি দেখছি, আমি বলছি হ্যাঁ ওই যে আমি যে ক্লাস করতাম বায়োলজি, যে পাতা টাতা দেখাইতো যে ওই ভাইয়াটা। তা আম্মু বলতেছে যে আল্লাহ উনার জন্যই তো, যে গার্ডিয়ানদের একটা দোয়া থাকে। অবভিয়াসলি। তো তোমার এটাই বলবো যে তুমি ভালো কিছু করবা, হায়ার স্টাডিজের জন্য যদি বাইরে যাওয়া লাগে যাবা, বাট অবশ্যই ইনশাআল্লাহ, দেশের জন্য করতে হবে অবশ্যই। সবার প্রথম কাজ, যাতে করে তুমি যেহেতু তোমার টিচার হওয়ার একটা ইচ্ছা আছে, আমি এটা তোমার প্রতি রিকোয়েস্ট করবো অ্যাজ এ তোমার টিচার, আমি যদি তোমাকে কিছু শেখাইতে পারি, সেটা রিকোয়েস্ট থাকবে এটাই যে তোমার কাছ থেকে যাতে আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরা কিছু শেখে। সেটা আমার যে এইচএসসি অ্যাডমিশন লাইফে শিখতে হবে এমন না, হায়ার স্টাডিজের লেভেলও যাতে কিছু শেখে। এটা আমার সবার প্রতি মেসেজ, কারণ একজন টিচার চাইলে কিন্তু একটা সমাজকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তার প্রমাণ আপনারা। তো তোমাদের আমার ছোট বোন, ও হচ্ছে কিন্তু 9 পর্যন্ত খুব একটা, ওকে তো আমি মাইয়েরাও পড়তে বসাতে পারি না এমন একটা অবস্থা। এখন ও এসিএস এর ক্লাস করে, এখন আপনাদেরকে যে কি পরিমাণ পছন্দ করে, ওর এখন সবকিছু আপনারা। উল্টা আমার কাছে পড়তে চায় না, বলে না আমি এসিএস এর ক্লাস করছি, ওইখান থেকে সব কমন আসে, আমি ওইখানেই পড়বো। যাক, মাশাআল্লাহ, আমাদের দোয়া থাকবে তোমাদের প্রতি। অ্যান্ড যারা ভিডিওটা দেখছেন বা আমার স্টুডেন্টস, তোমরা যারা ভিডিওটা দেখছো, আই থিঙ্ক এই গল্পগুলো তোমাদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত। এবং তোমরা এইখান থেকে আসলে কি শিখতে পারতো, এই যে এতক্ষণ কনভারসেশন, এখান থেকে কিন্তু একটা মেসেজ তোমাদের নেওয়া উচিত। যেমন মালিহাপুর থেকে তোমাদের যে মেসেজটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সময় অপচয় করা যাবে না। আপনি কিন্তু কয়েকবার একটা কথা বলেছে যে আমি যদি মাঝখানে আরো 1 মাস টাইমকে বেশি ইউটিলাইজ করতে পারতাম, হয়তো আরো কিছু ভালো পারতাম। বাট হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি যে একটা মানুষের ডেস্টিনি, একটা মানুষের রিজিক, এটা মহান আল্লাহ তাআলা লিখে দেন। বাট তারপরও আমাদের তো চেষ্টা করতে হয়। তো চেষ্টার জায়গায় যেন কোনো ত্রুটি না থাকে। আমার হাতে 10 দিন টাইম আছে, সেই 10 দিন টাইমকে যাতে আমি ইউটিলাইজ করতে পারি, যাতে করে এইটার জন্য ফিউচারে কখনো আমাকে বলতে না হয় যে আমি যদি ইউটিলাইজ করতে পারতাম। তো এই শব্দটা যাতে আমাদের নিজেদের বলতে না হয়। আমরা মালিহার রেজাল্টে খুব খুশি, আমাদের এসিএস এর সবার রেজাল্টে আমরা খুব খুশি। আমরা এই প্রোগ্রামগুলো এই কারণেই করছি যাতে করে তোমরাও জানতে পারো যে আসলেই সম্ভব, স্বপ্নকে সত্যি করা সম্ভব। আর সেই সত্যি করার রাস্তায় এখন যে স্টুডেন্টসরা আছে বা চান্স পেয়েছে, আমার তাদের জন্য দোয়া থাকলো, তোমাদের জন্য দোয়া থাকলো। আপনারা যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের জন্যও আমাদের দোয়া থাকবে, এবং আমরা চাইবো আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা এভাবে করে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।